বিজেপির বিপুল জয়ের পর এই মুহূর্তে আলোচনায় নতুন মন্ত্রী কারা হবেন, মুখ্যমন্ত্রী কে হবেন, শনিবারের শপথ গ্রহণের দিকে তাকিয়ে গোটা রাজ্য। কিন্তু পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বহর কমানো, তৃণমূল নেতা মন্ত্রীদের নিরাপত্তার বহর কমানো, এটাও কিন্তু এই মুহূর্তে আলোচনায় রয়েছে। সত্যিই কি এর যৌক্তিকতা ছিল? সত্যিই এটা দরকার ছিল? সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছিল, নাকি এটা কোথাও গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা? এসব নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার নিরাপত্তার বহর একটা থাকবেই, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বহর নিয়ে যেভাবে চলতেন, তার কনভয় চলতো, সেটা নিয়ে একটা আলোচনাও হতো, সব জায়গাটা একটা আলোচনা হতো, পাবলিক রিঅ্যাকশন ছিল। হ্যাঁ, একদম। এবং এই বিজেপি সরকার, মানে বিজেপি এই জনাদেশ পাওয়ার পর 48 ঘন্টার মধ্যেই লালবাজার থেকে হচ্ছে যে এই দু জায়গাতেই হচ্ছে নিরাপত্তার বাড়াবাড়ি, তাদের প্রয়োজনের তুলনায় যদি কোনো রকম বাড়াবাড়ি নিরাপত্তা, অতিরিক্ত নিরাপত্তা থেকে থাকে, সেটা তুলে নেওয়া হলো। আর সারাদিন আমরা দেখলাম টিভিতে বা সব জায়গাতে ছবি দেখেছি, সরিয়ে দেওয়া হয়েছে। এটার প্রয়োজন ছিল বা যৌক্তিকতা ছিল আছে কিছু বলে তোমার মনে হয়? দেখো, নিরাপত্তা নিয়ে যে কিছু বাড়াবাড়ি ছিল সেটা তো সাধারণ মানুষও বুঝতে পারছে, সেটা পাবলিক রিঅ্যাকশনও আছে। তুমি সরকারের মধ্যে তৃণমূল দলের মধ্যেই তা নিয়ে আলোচনা ছিল। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা তো স্বাভাবিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাও আমরা যা দেখেছি, বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আমরা যা দেখেছি, তার থেকে যে নিরাপত্তার বহর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশি ছিল, এ নিয়ে তো কোনো সংশয় নেই, দৃশ্যমান ছিল, চোখে দেখা গেছে। ইউপিএ সরকারের আমলে শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন, লালগড় মাওবাদী অধ্যুষিত এলাকা, এবং তখন মাওবাদী সমস্যাটা ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট তখন তাকে নিরাপত্তা দিয়েছিল। এবং আমি জানি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি শুভেন্দুকে মাঝে মাঝে ফোন করতেন এবং বলতেন আপনি সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, বারবার ওখানে যাবেন না, ওখানে একটা ডিস্টার্বড এরিয়া। কারণ তারও একটা উদ্বেগ ছিল। বাইরে মতাদর্শগত লড়াই বা রাজনীতির লড়াই যাই থাকুক না কেন, মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু বুদ্ধদেব বাবুও সেই দায়িত্বটা পালন করেছে। তুমি দেখো যে এর পরেও অভিষেকের যে নিরাপত্তা, সেইটা একটা সবার চোখে লেগেছে না, মানে চোখে লাগছে মানুষের। এটা অভিষেক নিজে কখনো কেন বোঝেননি বা আন্দাজ করেননি, বা এটাই তার রাজনৈতিক প্রভাব বোঝানোর জন্য কৌশল ছিল কিনা সেটা স্পষ্ট নয়, কিন্তু বোঝা উচিত ছিল। ধরো 21শে জুলাই তৃণমূলের যখন এই শহীদ দিবসে অনুষ্ঠান হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন হয়েছে তখন একরকম ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর ভোটের পর থেকেই এই যে 21শে জুলাইয়ের রান আপ টু দ্য 21শে জুলাই, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে একটা গান বাজতো, বাংলার যুবরাজ তোমায় সেলাম। তো বাংলার যুবরাজ এই কথাটা তো অভিষেকেরই কানে বাজা উচিত ছিল। একদমই। অভিষেকের যদি কানে বাজতো তাহলে আজকে এই ব্যাপারটা তাকে ফেস করতে হতো না। এটা তো একটা কোনো না কোনোভাবে একটা তো অস্বস্তি, বেইজ্জতি হচ্ছে তো, একদম সেইটা এড়ানো যেত। এইটা না হলেও কিন্তু, না থাকলেও অভিষেক কিন্তু পার্টির সেকেন্ড ইন কমান্ড হিসেবে মর্যাদা পেতেন, এবং তাকে নিয়ে যে পার্টির মধ্যে যে আধিক্যতা সেটাই তো থাকতো। কিন্তু এইটাতে সাধারণ মানুষের চোখে, এমনকি পার্টির অনেকের চোখেও বড্ড লাগছিল। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তেমন কোনো থ্রেট ছিল কি কোনো একটা জায়গা থেকে? দেখো, থ্রেটটা ছিল না এটা তো আমি বলতে পারবো না, থ্রেট ছিল কি ছিল না সেটা তো পুলিশ বেস্ট জাজ করতে পারবে, পুলিশ, ইন্টেলিজেন্স। কিন্তু অভিষেকের, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থ্রেট বেশি, এইটা বিশ্বাস করাটা একটু কঠিন হয়। কিন্তু তাও আমি বলবো যে এটা তো বেস্ট জাজমেন্ট রাজীব কুমার তখন নিতে পারতেন, তাই না? যে সময় তিনি ডিজি ছিলেন বা যে সময় তিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তিনি জাজমেন্ট নিতে পারতেন। রাজীব কুমার আজকে তৃণমূলের পার্টির নেতা হয়ে গেছেন, রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন, তো কোনো না কোনোভাবে মনে হয় যে তিনিও হয়তো ওবলাইজ করেছেন বা কিছু একটা হয়েছে। তো এইটা তো মানুষের চোখে লেগেছে। এবার তুমি বলছো যে কেন কমিয়ে দিল। দেখো, যেদিনকে ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে এবং এই দেখাচ্ছে বিজেপির নাম্বারটা 200 পেরিয়ে যাচ্ছে এবং কমফোর্টেবল মেজরিটি, আমি সেদিনকে থেকেই ভাবছিলাম যে এই যে সিকিউরিটি স্কেল ডাউনটা কখন থেকে শুরু হবে, কারণ এটা ইনএভিটেবল ছিল, অনিবার্য হতোই। তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গেও
দুটো বা তিনটে গাড়ি থাকে, স্করপিওতে যান, বরাবরই তাই, তাতেও বাড়াবাড়ি দেখবে না, কিন্তু নর্মাল একটা সিকিউরিটি, যদিও তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান এবং তাকে সেন্টারই দেয়, রাজ্য পুলিশের নিরাপত্তা তিনি নেন না। এখানে একটা জিনিস আমি তোমার মনে, একটা ফ্যাসিনেটিং স্টোরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যানেকডোট, এটা আমি বলবো, একটু পরেই বলবো, মানে আমি দর্শকদেরও বলবো যেন সেটা অন্তত শোনেন। একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করুন, 2 মিনিটের মধ্যেই বলবো, কারণ এটা শেষ করে নি। তো কথাটা হচ্ছে যে বিজেপি একটা পার্টি উইথ এ ডিফারেন্স দেখাতে চায় পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে যে দম্ভ, যে যে অহংকার, আস্ফালন, এবং শুধুমাত্র তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তুমি দেখো যে অভিষেকের অনুগামী যারা বা জেলায় জেলায় বা নেতা হয়েছেন, জেলা সভাপতি, তারাও নীলবাতি, গাড়ির মাথায় নীলবাতি লাগিয়ে ঘোরেন, কারবাইন নিয়ে দাঁড়িয়ে থাকে পাশে, কালো পোশাক পরা, দেখতে ভালো লাগে না তো? মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অনেকবার বলেছেন যে গাড়ির আমি ইউজ করি না, তোমরা আপনারা কেন করবেন, এই করবেন, ওগুলো সব লোক দেখানো, বাস্তবে তো হয়নি। এবার বিজেপির অ্যাপ্রোচটা গোড়া থেকেই এই যে চরম ঔদ্ধত্য মানুষ দেখেছে, তার থেকে বিজেপি একটা সফট লাইন নিয়েছে প্রথম দিন থেকে। তার প্রথম নমুনা কি হলো, যে আজকে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি চলে গেলেন নবান্নে, কার সাথে দেখা করতে? মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে। কেন দেখা করতে গেলেন? তারা প্রেস কনফারেন্স করে তিনি পরে বললেন যে আমি বলেছি যে কোনো পার্টি অফিস তৃণমূলের যেন দখল না হয়, কেউ যেন করে, যদি করেন তাহলে তার বিরুদ্ধে যেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়, এটা আমি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। এমনকি কোনো পঞ্চায়েত পুরসভাও যেন জোর করে দখল না করা হয়। কিন্তু আমার মনে হয় না যে আজকে শ্রমিক এই কথাটা বলতেই নবান্নে গিয়েছিলেন, এই কথাটা শ্রমিক ভট্টাচার্য ফোনে বলে দিতে পারতেন। আজকে বিজেপি ক্ষমতা এখনো শপথ গ্রহণ করেনি, কিন্তু বিজেপির যে ম্যান্ডেট, তাহলে শ্রমিক ভট্টাচার্যের যে যে যেটুকুনি যে 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 উচ্চতা রয়েছে রাজ্য সভাপতি হিসেবে, তার একটা ফোন যথেষ্ট ছিল মুখ্য সচিবকে এবং স্বরাষ্ট্র সচিবকে বলার জন্য। কিন্তু তিনি চলে গেলেন নবান্নে। তিনি যদি ডাকতেন তাহলে মুখ্য সচিবও হয়তো চলে আসতেন, ঠিক আছে, বা স্বরাষ্ট্র সচিবও হয়তো চলে আসতেন। তিনি চলে গেলেন নবান্নে, যে না, যে প্রোটোকল মেনে মিটিংটা হোক। এবং আমার ধারণা যে তিনি গিয়েছিলেন এই কারণে যে ব্রিগেডে মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে, তার যে ওখানে ব্যবস্থাপনা, নিরাপত্তা ইত্যাদি প্রভৃতি এইসব নিয়ে আলোচনার জন্য তিনি গিয়েছিলেন, তিনি এইটা বলার জন্য যাননি। তাহলে কি অ্যাপ্রোচটা আমরা দেখলাম? ধরো আজকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, বিজেপি তো সরকার করবেই, তাহলে তো শ্রমিক ভট্টাচার্যের আজকে সকাল থেকে বা 4 তারিখের রাত থেকে বা 5 তারিখ সকাল থেকে তার সঙ্গে 3টে গাড়ির বহর লেগে যাওয়া উচিত ছিল, কারণ শ্রমিক ভট্টাচার্য তাহলে তো থ্রেট কম নয়, তো সেটা তো করেননি তিনি। তো এই যে যাদের নিয়ে থ্রেট ছিল, যেমন দিলীপ ঘোষ, তার গাড়ি বারবার ভাঙচুর হচ্ছে, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হচ্ছে, বিজেপি নেতা, তুমি বলো যে ডায়মন্ড হারবারে গেছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মনে আছে সবারই, তখন মুকুল রায় দলের মনে হয় ভাইস প্রেসিডেন্ট, আদলা আদলা ইট ছুড়েছে। সেই নিরাপত্তার অভাব তো অভিষেকের ছিল না, ঠিক আদলা ইট ছুড়েছেন। আমি রাত্রিবেলা দেখছি, আমাদের তখন ওয়ালের অফিসের খুব কাছেই মুকুল রায়ের বাড়ি যেখানে থাকতেন বা অফিস ছিল, তো আমি রাত্রিবেলা ওয়ালের অফিস থেকে বেরিয়ে মুকুল রায় ওখানে গেছি, যে শুনেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, কথা বলতে আমি গিয়ে দেখছি তার হাতে ইট পড়েছে এবং হাতে অনেকগুলো আংটি পরতেন, হাতটা এমনই ফুলে গেছে যে আংটিগুলো বউবাজার থেকে লোক এনে কেটে বার করতে হচ্ছে। এই অনাচার তো মানুষ দেখেছে পশ্চিমবঙ্গে। এবার তোমাকে একটা জিনিস বলি, যে তুমি দর্শকদের জন্য বলছিলে অপেক্ষায়, হ্যাঁ, যেটা দর্শকদের তুমি বলছিলে তাদের একটু অপেক্ষা করার জন্য, অ্যানেকডোট, হ্যাঁ অ্যানেকডোট, এটাও মানুষের জানা উচিত। 21-এর ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একজন পিএসও ছিলেন, যখন তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকাকালীন তার সঙ্গে একজন পিএসও ছিলেন, অনেক পিএসও ছিল, 2-3 জন তার সঙ্গে দেহরক্ষী থাকতেন, একজন পিএসও ছিলেন, তার নাম ছিল অতনু। আমি টাইটেলটা আমার স্মরণে নেই, কারণ আমিও অতনু থেকে অনেক বয়স কম, অতনু বলেই ডাকতাম। সম্ভবত যেদিন শুভেন্দু অধিকারী দল ছাড়লেন বা বিজেপি যেদিনকে হেরে গেল, যে কোনো একটা দিন, সঙ্গে সঙ্গে অতনুকে একটা নিরীহ পুলিশ কর্মী তাকে পুরুলিয়ায় ট্রান্সফার করে দেওয়া হলো এবং তাকে সাসপেন্ড করে দেওয়া হলো উইদাউট এনি রিজন।
কোনো কারণ নেই। পলিটিক্যাল ভেঞ্জিয়েন্স, রাজনৈতিক প্রতিহিংসা, এটাই নমুনা। তাকে শুধু সাসপেন্ড মানে ট্রান্সফার করা হলো না পুরুলিয়া, তাকে সাসপেন্ডও করে দেওয়া হলো। তার কি অপরাধ ছিল? শুভেন্দু অধিকারী তিনি নিরাপত্তারক্ষী ছিলেন, কোনো অভিযোগ ছিল না, কোনো অভিযোগ নেই। এটাই তার অপরাধ। রাষ্ট্র চাইলে তো যার তার বিরুদ্ধে অভিযোগ লাগিয়ে দিতে পারে, রাষ্ট্রের হাতে তো সব। কিন্তু শুভেন্দু দল ছাড়ার জন্য তার যদি নিরাপত্তার রক্ষীকে সাসপেন্ড হতে এবং হয়, তিনি তো পশ্চিমবঙ্গ সরকারেরই মানে কর্মী। তো পলিটিক্যাল যে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, এটা নমুনা। এই কথা তখন হয়তো তৃণমূল ভাবেনি যে তৃণমূল হয়তো ভেবেছিল আগামী 100 বছরই ক্ষমতায় থেকে যাবে। তবে সেটার সাথে এটা মেলালে ভুল হবে। তার কারণ হচ্ছে এটা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কোনোভাবে কমছে না। নিরাপত্তার যেখানে বাড়াবাড়ি ছিল, অতিরিক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে একটা স্ক্যানার, তার যে অফিস সেখানে স্ক্যানার, এই যে নিরাপত্তার বাড়াবাড়ি যেটা অনাবশ্যক সেইটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, ট্রিম করে দেওয়া হচ্ছে অনাবশ্যক। এবং যেটা যে সিকিউরিটির যে কনভয়, যেটা যতটা না নিরাপত্তার কারণে তার থেকে বেশি স্ট্যাটাস দেখার কারণে, স্ট্যাটাস দেখানোর জন্য সরকারি পয়সাতে এটা হবে না। এই অনাচারের শরিক তো পুলিশও ছিল। রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি ছিলেন, কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, তার অধীনেই তো তখন ব্যবস্থাটা ছিল। তাহলে যে স্ক্যানার বসানো, যে স্ক্যানার কি আজকে তার পুলিশের কাছে কেন মনে হচ্ছে এটা অনাবশ্যক, ওটার প্রয়োজন নেই? এই প্রশ্ন তো উঠবেই যে আজকে স্বরাষ্ট্র সচিবের কাছে, রাজ্য পুলিশের যে বর্তমান ডিজি, কলকাতা পুলিশ কমিশনারের কাছে মনে হচ্ছে এটা অনাবশ্যক, আর রাজীব কুমারের তখন আবশ্যক মনে হয়েছিল। তার মানে তুমি বুঝেই দেখো, এই যে পুলিশের বিরুদ্ধে যে একটা বা প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, এইসব কারণেই তো এটার দায় তখনকার পুলিশ কর্তারা তো এটা ঝেড়ে ফেলতে পারেন না। জেলায় জেলায় তৃণমূল নেতাদের তো মানুষ মানে বিরোধীরা ভয় পেত, তাদের তো লালবাতি লাগানোর দরকার নেই না। এবং তাদের তুমি ওটা যেটা বললে একটা স্ট্যাটাস সিম্বল ছিল, কজন নিরাপত্তারক্ষী পাশে, আমি পেলাম কি পেলাম না, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে একেবারে মানে ব্লক স্তরে সবার কাছে একটা নীলবাতি গাড়ি। তুমি ব্রিগেডে মানুষের থেকে, তৃণমূল ব্রিগেড করলে মানুষের থেকে স্করপিও বেশি হয়ে যেত। সামনে ব্যাচ 19-এর লোকসভা ভোটের আগে আমার মনে আছে, আমরা স্টোরি করেছিলাম দাওয়ালে, 19-এর লোকসভা ভোটের আগে স্টোরি করেছিলাম যে মানুষের থেকে স্করপিও বেশি হয়ে গেছে। স্করপিও চড়ে যদি পঞ্চায়েতের নেতা ঘোরেন তাহলে পার্টি জনবিচ্ছিন্ন হবে না? খুব স্বাভাবিক, পার্টি জনবিচ্ছিন্ন হবে না। 2017 সালে আরো একটা অ্যানেকডোটের কথা বলি, এগুলো সব মণিমুক্তর মতন। বলো। 2017 সালে পার্টির কোর কমিটির মিটিং হচ্ছে তৃণমূল পার্টি অফিসে, তপসিয়া তৃণমূল পার্টি অফিস, তৃণমূল ভবনে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তালডাংরার বিজেপি বিধায়ক সমীর চক্রবর্তী সেই মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন যে পঞ্চায়েতে একটা নেতাকে দেখে মনে হচ্ছে যে কালকেই সরকার পড়ে যাবে, আজ রাতের মধ্যে লুটেপুটে খেয়ে নিতে হবে। তো পাশ থেকে কেউ না একজন মুকুল রায় বা অন্য কেউ একটা বলছে, কি বলছো সমীর, বুয়া কি বলছো, বসো। এবং অরূপ বিশ্বাসও আপত্তি করেছিলেন। তখন হাত দেখিয়ে সম্ভবত অভিষেকই বলে না, বলতে দিন। 2017 সালের ঘটনা, 8 বছর আগের ঘটনা, 9 বছর আগের ঘটনা। আমি যে সংবাদপত্রে কাজ করতাম সেই সংবাদপত্রে ওই খবরটা প্রকাশিত হয়েছিল। এবং সমীর চক্রবর্তী যখন মিটিং থেকে বেরোন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুখেন্দু শেখর রায়, নাম করে বলছি তো আমি, বলেছিলেন যে বুয়া তুমি যা বলেছো একদম ঠিক বলেছো, সহমত হয়েছিলেন। তাহলে 2017 সালে যে ঘটনাটা বাস্তব ছিল, 2024-25 এসে কোথায় গিয়ে দাঁড়ায়? দেখো 2017 মানে 2016-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার 1 বছরের মাথায়। তাহলে কঠিন একটা পরিস্থিতি। কিন্তু আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সম্রাট, সেটা হচ্ছে যে বিজেপির অ্যাপ্রোচ হবে হাম্বল। দিল্লিতে বিজেপির মন্ত্রীরা
লালবাতি গাড়ি ব্যবহার করেন না, মানে গাড়িতে লালবাতি আমি ব্যবহার এটাতেই করেন না। আসছিলাম যে বলো, বলো। ওই রাজ্যগুলোতে, এটাই তুমি যেটা বলছিলে সেটাই বলো, যে তুমি তো বিভিন্ন রাজ্যে দেখেছো, বিজেপি গভর্নমেন্ট দেখেছো, তাদের মন্ত্রীদের নিরাপত্তার মানে তুমি দিল্লিতে থাকার সুবাদে হয় সেটা সেখানে কি সেটা এক একটা জমানায় বদলে গেছে। বাজপেয়ী জমানায় যেমন ছিল, নরেন্দ্র মোদী জমানায় সেটা নেই। নরেন্দ্র মোদী জমানাতে মন্ত্রীদের লালবাতিই বন্ধ হয়ে গেছে গাড়িতে। তার ফলে পশ্চিমবঙ্গের বিজেপি কি করবে তুমি দেখছো। আজকে আরো একটা মজার ঘটনা আপনাদের বলি। আজকে সিইও অফিসে গেছিলেন শুভেন্দু অধিকারী। 2024 লোকসভা ভোটের পর থেকে যে শব্দ চয়ন করে শুভেন্দু অধিকারী তৃণমূলকে আক্রমণ করতে, সমালোচনা করতেন, বা তিনি রাজনৈতিক প্রচার করেছেন রোহিঙ্গা ফোহিঙ্গা যে ভাষায়, সনাতনী রোহিঙ্গা ইত্যাদি তার যে বলেছেন একটা তো। ল্যাঙ্গুয়েজ ছিল। আজকে যখন তাকে প্রশ্ন করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি পদত্যাগ করবেন না, কি প্রতিক্রিয়া শুনেছেন? উনি বলেছেন যে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্র লোকভবন বা রাজ্যপাল যা করবেন, বিবেচনা করবেন, সেটাই করবেন, আমার কোনো বক্তব্য নেই। আগে যদি ওই স্কেলে থাকে, এখন হচ্ছে কি বলে, একদম তুমি গান গাও, হ্যাঁ কি বলে, ডি স্কেল না সি হ্যাঁ, স্কেল, ওই স্কেল বিভিন্ন রকম স্কেল থাকে আর কি। ওটা তো আগে যে চড়াই লোয়ার ছিল। পিচে, হ্যাঁ চড়াই ছিল, সেটাকে অনেকটা লোয়ার পিচে খাদে নামিয়ে নিয়ে এসছে। খাদে নামিয়ে এনেছেন কেন? কারণ পার্টির ওভারঅল যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা হচ্ছে একটা নমনীয় অ্যাপ্রোচ, সেটাই রিফ্লেক্ট করছে। যে ঔদ্ধত্য যেটা দেখা গেছে তার বিপরীতের যে ছবিটা, যে হতাশা ছিল তার, এবং যে হতাশা থেকে মানুষ ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে, সেইটা যেন গোড়াতেই যেন আশাভঙ্গ না হয়। একটা আশাভঙ্গের পরিস্থিতি হতে শুরু করেছিল গত দুদিনে, পাড়ায় পাড়ায় তৃণমূলের পার্টি অফিস ভাঙা ইত্যাদি প্রভৃতি। সেই আশাভঙ্গের পরিস্থিতিটাকে আজকে সমূলে উৎপাটন করে বলে দিয়েছে যে পার্টি থেকে বার করে দেবো। সমীর ভট্টাচার্য এও বলেছেন, যদি আমি কথা দিচ্ছি তাদের গ্রেপ্তার করা না হলে আমি সভাপতি পদ থেকে আমি চলে যাব। তাহলে কি পরিমাণ, এটা তো মানুষকে সেই আশাটাই জিয়ে রাখা না, যে বিজেপি উইল বি আ পার্টি উইথ আ ডিফারেন্স, কোথাও একটা পৃথক। এবং বলেছেন তৃণমূলীকরণ করতে দেবো না বিজেপিকে। এটা তো দেখো, প্রথম সরকার তৈরি হয়নি, 6 মাস বা 1 বছর হানিমুন পিরিয়ড কেটে যাওয়ার পরে 1 বছরের মাথায় তখন একটা মূল্যায়ন করে দেখতে হবে যে সত্যি পার্টি উইথ এ ডিফারেন্স বিজেপি হয়ে আছে কিনা, এবং বিজেপির যে জেলায় জেলায় নেতা, তাদের টোন অ্যান্ড টেনিওরের কোনো বদল ঘটেছে কিনা। কিন্তু আজকে শুরুর দিনে অন্তত এইটুকুনি দেখা যাচ্ছে যে তারা একটা লো পিচে, গলা খাদে নামিয়ে শান্তভাবে একটা পোলাইট, একটা প্রগতিশীল, পজিটিভ একটা অ্যাপ্রোচ নিয়ে চলার চেষ্টা করছে। এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সকালে গেছিলেন, সেখানে বললেন, খুব স্বাভাবিকভাবেই বললেন, যে আগামী 1 বছর রাজ্যবাসী পরিবর্তনের স্বাদ কাকে বলে সেটা পাবে। এটা তো শুভেন্দু অধিকারী হয়তো একারও কথা নয়, এটা পার্টির সমষ্টিগত সিদ্ধান্ত। সেটাই রিফ্লেক্ট করছে শুভেন্দু অধিকারী। আজ শঙ্কর ঘোষের গলাও আমি শুনছিলাম, একটা বাইট, দ্যাট ওয়াজ অলসো ভেরি পোলাইট। তাহলে এটা পার্টির সমষ্টিগত কালেকটিভ একটা ডিসিশন, যে কালেকটিভ ডিসিশনটা হচ্ছে যে ঔদ্ধত্য নয়, এবং মানুষকে মানুষ জ্ঞান করা। তৃণমূল যে মানুষকে মানুষ জ্ঞান করা, অনেক নেতা ভুলে গেছিলেন, সবার কথা বলবো না, অনেকে ভুলে। তৃণমূলের প্রচুর নেতা, এবং এই কথাটা বলার জন্য যদি আজকে অনেক দর্শকের মনে খারাপও লাগে, তাও বলবো, তৃণমূলের প্রচুর নেতা হাম্বল ছিলেন, নিশ্চিতভাবে। এটা তৃণমূলের বহু নেতা মানুষের সাথে কানেক্টেড ছিলেন, বা আজকে হেরে যাওয়ার পরেও হয়তো কানেক্টেড থাকবেন, ছেড়ে চলে আসবেন না, তার না মানে মানুষের বিচ্ছিন্ন হবে না, জনবিচ্ছিন্ন হবেন না। তারা যে মন্ত্রী পদ পেয়েছেন, তারা যে জেলা সভাপতি পদ পেয়েছেন, এরকম নয়। সবাই তো সব পদ পায় না। তৃণমূল পার্টিটাও বড় হয়ে গেছিল, পদের তুলনায় পার্টি তো বড় ছিল। উপরি হচ্ছে এক একজন নেতার 3-4টে করে দপ্তর। এবং আজকে যেটা দেখো, এই যে ববি হাকিম এবং অরূপ বিশ্বাস, ববি হাকিম এবং অরূপ বিশ্বাসের যে গাড়ির বহর কমিয়ে দিল কেন? কারণ এদের সঙ্গে কি হয়েছিল, এদের একাধিক দপ্তর পিছু একটা করে গাড়ি জুড়ে যেত, তো সেটা তো অনাবশ্যক ছিল না। ততগুলো দপ্তরের গাড়ি মন্ত্রীর পেছনে পেছনে ছুটছে, কনভয় শেষ হচ্ছে না। এটা কি কোনোদিন হয়? সরকারি কোষাগারের টাকা চলে যাচ্ছে। এবং আমি আবারও যেটা বলছি, যে পশ্চিমবঙ্গে যেই মুখ্যমন্ত্রী বিজেপির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তার বহর ছিল,
তার থেকে অনেক ছোটই হবে, বড় হবে না। আমি তোমায় তাহলে মুখ্যমন্ত্রী ছোট বহন নিয়ে ঘুরবেন, আর বাকিরা অভিষেক তো বন্দ্যোপাধ্যায় ইয়ে থেকে ওই দুজন সিকিউরিটি ধরে ঝুলবেন, প্রধানমন্ত্রীর পাশে পাশে দৌড়বেন। হ্যাঁ, দৌড়াবেন। তো এইটা তো আমাকে তৃণমূলের নেতারা বলেছেন। এবং অভিষেক, আমার খারাপ লাগছে এই একটাই কারণে, যে অভিষেক নিজে কেন বুঝলেন না, তার এই উপলব্ধি বা বোধটা কেন? এবং আইপ্যাকের এই যে একটা সময় প্রশান্ত কিশোর তার পরামর্শ ছিলেন, বা প্রতীক জৈন, এরা কেন অভিষেককে বললেন না যে মা মাটি মানুষের পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটি পড়েন, নীল পা সাদা শাড়ি পরেন, তার সঙ্গে কি সেকেন্ড ইন কমান্ডে যায়? মুকুল রায় পার্টির সেকেন্ড ইন কমান্ড ছিলেন, মুকুল রায় কি নিরাপত্তা ছিল? কখনোই না। মুকুল রায়ের নিরাপত্তা পার্টি অফিসে মুকুল রায় যখন বসে থাকতেন, এরকম কেউ স্ক্যান করতো নাকি? আমাকে তো ভাই কোনো স্ক্যান করেনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যখন এই স্ক্যানারগুলো অভিষেকের বাড়ি অফিস থেকে সরাচ্ছে, সবচেয়ে হ্যাপি কারা? সাধারণ মানুষ কিন্তু অভিষেকের বাড়িতে যেতেন না। না, কিন্তু তারা কারা? সাধারণ মানুষ, তৃণমূলের মন্ত্রীরাও, হ্যাঁ, নিঃসন্দেহে তাদের ব্যাগ চেক করা হতো স্ক্যানারে, তাদের মোবাইল জমা দিয়ে যেতে হতো। তো আজকে দলের নেতা যদি দলের মন্ত্রী নেতার থেকে একদম থ্রেট ফিল করেন যে তার ব্যাগে কি আছে, তার মোবাইলে কি আছে, এবং নেতারা তো বলতে পারতেন না এতদিন। ধরো আজকে তুমি যদি, বা কেউ একটা যদি আজকে একজন মন্ত্রী পার্টির নেতার কাছে যান এবং তার মোবাইল জমা নিয়ে নেওয়া হয়, তার ব্যাগ চেক করা হয়, তাহলে এটা কি বোঝায়? যে সেই মন্ত্রী বা নেতার প্রতি সর্বাধিনায়ক বা শীর্ষ নেতার কোনো আস্থা নেই, ভরসা নেই, যে মোবাইলে রেকর্ড করে নিতে পারে, ব্যাগের মধ্যে অন্য কিছু থাকতে পারে। এটা তো অনাস্থা বোঝায় রাজনৈতিক দলে, কোন একটা রাজনৈতিক দলের কাছে এটা অনাস্থা বোঝায়। এই অনাস্থাটা নিয়ে তারা যখন মিটিং করে বেরোতেন, অনেকেই আমায় বলেছেন যে 40 মিনিট 50 মিনিট। তৃণমূলের একজন মন্ত্রী আমায় বলেছে, জাকির হোসেন মন্ত্রী ছিলেন, আমায় বলেছেন আমাকে গিয়ে 40 মিনিট বসিয়ে রেখেছে। আরে আমার 40 মিনিটের দাম নেই? আমি বলেছিলাম, এরকম করলেন কেন? আমার 40 মিনিটের দাম নেই। অনেকে ফিরেও যেতে হতো সারাদিন থাকার পরে, বসার পরে। এই যে স্ক্যানার, এই স্ক্যানারের জন্য রাগ কাদের বেশি? তৃণমূলের নেতাদের বেশি। সাধারণ মানুষের কি? সাধারণ মানুষ ওই বাড়িটার সামনে দিয়ে গেছে এবং ওখানে পুলিশ যাতায়াতের জন্য যে বাড়াবাড়ি করতো সেটা, বা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে পাড়ায়, হ্যাঁ, যাওয়া আসার পথে তাদের কিছুটা অসুবিধা, সিকিউরিটি চেকিং বারবার, এগুলো হ্যাঁ। কিন্তু দলের অন্দরে যেটা, তাদেরই তো খুব বেশি। এবং এই অসন্তোষটা এমন জায়গায় গেছিল, শুধু নিরাপত্তাজনিত বলছি না। দেখো এখন এই মুহূর্তে তৃণমূলের নেতা, জেলা থেকে বহুজন মানুষ হচ্ছে, তারা মুখ খুলছেন যে অভিষেকের জন্য এই বিপদ। আমি একটা কথা বুঝলাম না, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা এটাতে প্রশ্রয় দিলেন কেন? দেখো, তুমি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পলিটিক্সটা করেছেন, সেই ঘরানায় যদি অভিষেক রাজনীতিটা করতেন, সেই ঘরানায় যদি আজ জেলায় জেলায় ঘুরে বেড়াতেন, ওই অনাবশ্যক নিরাপত্তার বেষ্টনী ছাড়া, এবং সাধারণ মানুষের মধ্যে মিশে যেতেন এবং একটা পজিটিভ মেসেজ ক্যারি করতেন, বিচ্ছিন্ন হতো না পার্টি। তার যে জেলার মুখগুলো দেবরাজ বা শওকত মোল্লা এবং বা জাহাঙ্গীর খান যদি না হতো, তাহলে আজকে অভিষেকের জনপ্রিয়তা কোথায় পৌঁছতে পারত? তার জন্য জমিটা তৈরি করা ছিল, সেই জমিটার ইতিবাচক দিকটা তুমি ব্যবহার করতে পারলেন। গঙ্গা অববাহিকা, ওতে সার দেওয়া, ওতে অবিরাম জল পড়ছে, এর থেকে উর্বর জমি ছিল না। খুব ভালো একটা উপমা দিলে তুমি। এর থেকে উর্বর জমি ছিল না। এর থেকে উর্বর জমি হালফিলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউই পাননি। ধরো শুভেন্দু অধিকারী, শিশিরবাবু কাঁথির দাপট ছিল, কাঁথির বাইরে তো কিছু ছিল না, তাহলে বাকিটা তো তৈরি করতে হচ্ছে। বেশ তৈরি করতে। তৃণমূল যখন ক্ষমতায় ছিল না তখনই তৈরি করতে হয়েছে। লালগড়ে, জঙ্গলমহলে, বিনপুরে তখনই ক্ষমতা তৈরি করতে হয়েছে ঝুঁকি নিয়ে, যখন উত্তপ্ত লালগড়। তাহলে তো শুভেন্দু অধিকারী গঙ্গা অববাহিকার পলিমাটি পাননি, যেটা পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এইটাতে আমার এটাই খারাপ লাগে, আমি এটাই বুঝতে পারিনি কখনো, যে এতটা সুযোগ থাকা সত্ত্বেও কেন অভিষেক একটা গ্রাসরুটে নেমে গিয়ে জেলায় থেকে মানুষের সঙ্গে মিশে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, আমি তো দেখেছি। সেটাকে অভিষেকের পক্ষে সম্ভব? আমি কাব রিপোর্টার হিসেবে দেখেছি একদম। তখন আমার তখন খুব কম দিন হয়েছে, 1 বছর 1.5 বছর এরকম হয়েছে। ক্যানিং স্ট্রিটে আগুন লেগেছে, আর কোথাও রাত্রিবেলা কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেতেন এবং তিনি সবাইকে নিয়ে বসে আছেন
রাস্তার পাশে ফুটপাতে একটা টুল পেতে বসে আছেন, রাত্রিবেলা আগুন নেওয়ানো হচ্ছে এবং উনি দেখছেন এবং তদারকি করছেন, কিন্তু তখন তো বিরোধী নেত্রী। বা নয়নজুলিতে বাস পড়ে গেছে বানতলার রাস্তাটায়, কখনো আমি এরকম দেখিনি। বা ধরো আমি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখেছি, সেটাতে এই বাড়াবাড়ি কোনোদিনও ছিল না। না রেল মিনিস্টার হিসেবেও আমি দেখিনি এরকম, কখনো দেখিনি। কিন্তু সেই যে এটা হতে পারে যে দেখো আমাদের অনেকেরই মানে মানসিকতাটা কাজ করে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো আমার সন্তান যেন থাকে, মনে হয় যে তুমি দেখবে যে তুমি যে রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ, তাতে তোমার গায়ে লাগছে না, তোমার মেয়ে যদি ওই রোদের মধ্যে দিয়ে হেঁটে যায়, তোমার মনে হবে আরে ওর মাথাটা একটু ছাতাটা থাকলে ভালো হতো। তার ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একটা ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গাটা হয়তো করতে দেননি বা ছায়া দিয়ে রাখতেন। এবং তার জন্য একটা বড় কারণ সম্ভবত এও ছিল যে 2016 সালে ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত ওই পূর্ব মেদিনীপুরে মুর্শিদাবাদ থেকে মানে মিটিং করে ফেরার সময় এই যে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট, চোখে যে আঘাত পেলেন, এবং তারপরে তার যে বহুবার অপারেশন হয়েছে। আমাদের মাঝখানে গতবার বিজয়া দশমীর যে একটা চা চক্রের সময় উনি বলছেন 8 বার মনে হয়েছে, এখনো পুরোপুরি কিওর হয়নি, এখনো একটা ডিসওরিয়েন্টেশনের ব্যাপার আছে, মানে দীর্ঘক্ষণ পড়তে গেলে তার চোখের মানে কোন দিকে মনিটর একটা প্লেসমেন্টের হয়। তো সেইটার কারণে মাঝখানে ডাক্তার বলেছিলেন যে রোদ যেন বেশি না লাগে চোখে। তো এইসব কারণেও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি কেয়ারিং ছিলেন। কিন্তু নিরাপত্তার যে বাড়াবাড়িটা সেটা কোনো না কোনোভাবে আমার মনে হয় যে একটু কম থাকলে আজকের দিনে এরকম হবে। তুমি দেখো যে যখন ওটা হচ্ছে মানুষের কি কমেন্ট আসছে, মানুষকে নিয়ে তো পার্টি একদম, আর তৃণমূল তো মামাটি মানুষের পার্টি বলতো, তাদের কি কমেন্ট আসছে এইটা মানুষ কোথাও বলছে। দেখো আমাদেরও যা বাইট এসেছে বা সব জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ কোথাও গিয়ে একটা যেন খুশি, তাদের কাছে মনে হতো যে এটা একটা বিশাল বাড়াবাড়ি ধরনের একটা কিছু রাজস্বিক একটা বিষয়, ফলে মানুষের মধ্যে তো একটা অসন্তোষ ছিলই, এবং দলের মধ্যেও একটা অসন্তোষ। তুমি বলছিলে দলের মধ্যে একটা অসন্তোষ তারা বলতে পারেননি কেউ, এখন বিভিন্নভাবে সেটা উঠে আসছে। দেখো আমি আমার এটাই মনে হয়, আমি বললাম না খারাপই লাগছে যে বলছি যে কিন্তু দেখো যেটা হয়েছে এখন তো ওটা তো হয়ে গেছে, এখন তো তুমি আর ফিরিয়ে আনতে পারবে না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মানুষের মধ্যে যে ক্ষোভ, এটা শুধু মানুষের মধ্যে থাকবে না, এটা পার্টির মধ্যে তো আছেই। যার তুমিও পাচ্ছ, ফোন পাচ্ছ, পার্টির মধ্যে থেকে ফোন পাচ্ছ, আমিও পাচ্ছি। একদম আমাকেই কাকে ফোন করছে, আমি তো নাম বলবো না, কারণ এটা হচ্ছে ঘরোয়া ভাবে কথাবার্তা হচ্ছে। একটা বিস্ফোরণ ঘটা, মানে একটা এই যে ক্ষোভের বিস্ফোরণ ঘটা, মানে টাইম বোমের মতন, এটা কিন্তু এখন টিক 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 করছে। যে কোনো মুহূর্তে কোনো একটি নেতা বা মন্ত্রী বলতে শুরু করবেন এবং সেটা সংক্রামিত হয়ে যাবে এবং একটা ছড়িয়ে পড়বে। বিজেপি কাউকে বলতে হবে না, অধীর চৌধুরী বলতে হবে না, সিপিএম এর আর বলতে হবে না, ওটা তৃণমূলের মধ্যে থেকেই হবে। আমি নিরাপত্তার পাশাপাশি অন্য একটা প্রশ্নে আসছি, শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে যে এই যে নিরাপত্তার বহর কমে যাওয়া, যে ঠাটবাট নিয়ে উনি চলতেন, যেটা তো উনি অভ্যস্ত ছিলেন, এবার তো সেটা মাইনাস হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোথাও গিয়ে একটা মাস কানেক্ট ছিল, শূন্য থেকে আবার শুরু করতে পারতেন। যখন একজন সাংসদ ছিলেন সেখান থেকে আবার রাস্তায় নেমে লড়াই করে তিনি ফিরে এসেছিলেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই পরিস্থিতিতে কোথাও মানাতে পারবেন? তাকে নতুন করে শুরু করতে গেলে এই নিরাপত্তা ছাড়া তাকে যেতে হবে, জেলায় ঘুরতে হবে, দলের সাধারণ সম্পাদক দল গড়তে হবে নতুন করে। যদি অভিষেক পারেন ভালো, পলিটিক্যাল মানে তিনি রাজনৈতিক নেতা, তিনি যদি আজ সেটা করতে পারেন। একটা সময় তিনি নবজোয়ার যাত্রা করেছেন, কিন্তু সেটাও তিনি সুরক্ষিত করেছেন। এখন যদি তিনি ওই হার্ডকোর পলিটিক্যাল যে লড়াইয়ে নামতে পারেন, অনেকেই তো ফিরে আসেন পলিটিক্সে, সেটা দেখা যেতে পারে। সেটা তো মানে তার সামনেও একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আরও একটা চ্যালেঞ্জ, এর থেকেও বড় চ্যালেঞ্জ। হয়তো আমি ভাবলাম যে অভিষেক পরিশ্রম করতে পারবেন এবং সেই সব নিরাপত্তা বহর তুলে দিলেও তিনি ডরাবেন না, এবং তিনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রাজনীতিটা দেখছেন, শিখেছেন, তিনি এরকম একটি অ্যাগ্রেসিভ পলিটিক্সে নেমে পড়বেন। আজকে সেটা হয়তো বোঝা যাচ্ছে না, যেহেতু আজকে একটা ফিল গুড আছে বিজেপি এবং পরিবর্তন হয়েছে, একটা সময় 1 বছর বাদে সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে যখন তিনি নামতে পারবেন। এটা তো হতেই পারে। কাদের নিয়ে নামবেন? তৃণমূলের যুব এবং ছাত্র সংগঠন ফসিল হয়ে গেছে। যুব সংগঠন বলে কিছু নেই, ছাত্র সে অর্থে। তুমি বলো যে সায়নী ঘোষের সারা বছরের কর্মসূচি কি ছিল? যুব প্রেসিডেন্ট হিসেবে
এই কারণে তো সায়নীকে সরিয়ে নিতে চেয়েছিল, বিকল্প মুখ পায়নি বলে সরাতে পারেনি। নতুন মুখ উঠে আসে। চিনাঙ্কুরের কি ভূমিকা ছিল? নতুন বিকল্প বাচ্চারা বলে সরাতে পারেনি। তুমি বলো ফসিল হয়ে গেছে পশ্চিমবঙ্গ। সেই বাম জমানা মানে বামেরা পশ্চিমবঙ্গে ছাত্র সংগঠন শুরু করেছিল পশ্চিমবঙ্গে কেরলে, সেই কারণে কেরলে এবং পশ্চিমবঙ্গেই প্রথম ছাত্র পরিষদ তৈরি হয়। সর্বভারতীয় কংগ্রেসের কোনো ছাত্র সংগঠন ছিল না, জানো তো? ছাত্র সংগঠন কংগ্রেসে শুরু হয় প্রথমে কেরলে, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং সেটা বামেদের ছাত্র সংগঠনকে মোকাবিলার জন্য। পরবর্তীকালে ও সম্ভবত এনএসইউআই অনেক পরে আমার মনে হয় এনএসইউআই তৈরি হয়েছে 80-র দশকে হবে, সম্ভবত তাই, এটা ভুল হতে পারে, আমার 80-র দশকে মোটামুটি ওরকম একটা সময়, অনেক পরে, তার আগেই ছাত্র পরিষদ এখানে ছিল। এবং 70-এ প্রিয়দাস মুন্সী, সুব্রত মুখার্জিদের সেই যে এসএফআই কে কাউন্টার করার জন্য ছাত্র পরিষদ, তুমি সুব্রত মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাস মুন্সির কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তো এই যে তাপস রায়, এই যে ছাত্র রাজনীতি পশ্চিমবঙ্গে ফসল, এবং এসএফআই তো একের পর এক নেতা, ঠিক আছে, মানে একের পর এসএফআই, ডিওয়াইএফআই সবাই, তো সেইটা তো সেই যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাই তো হারিয়ে গেল তৃণমূল জমানায়। ছাত্র থেকে উঠে আসা একজন নেতা। তুমি বলো যে আমরা যখন কলেজে পড়েছি তখন শিয়ালদা চত্বরের কলেজগুলোতে কলেজে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে মারামারি হতো, কিন্তু পলিটিক্স প্রাধান্য পেত। একদম ছাত্র ভর্তি করিয়ে টাকা তোলাটা প্রাধান্য পেত না, কিন্তু আমি দেখিনি অন্তত, আমি গোয়েঙ্কা কলেজে পড়েছি, আমি দেখিনি। না, অশান্তি হতো, কিন্তু কোথাও গিয়ে একটা লড়াই, যার যার ছাত্র সংগঠন তার মতাদর্শের ভিত্তিতে একেবারেই তাই। যারা এসএফআই করতেন তারা তাদের এসএফআই এর মতাদর্শের প্রতি একদম স্ট্রিক্ট একটা আনুগত্য ছিল, আর যারা ছাত্র পরিষদ করতেন তাদেরও একটা আনুগত্য ছিল একেবারে, যার জন্য তার ফসল হিসেবে নেতা উঠে আসতো। তুমি বলো যে আমরা যাদেরকে ছাত্র নেতা হিসেবে দেখেছি তারা তো পরবর্তীকালে মন্ত্রী হয়েছে। আজকে তুমি বলো যে তৃণমূল কি ছাত্র নেতা তৈরি করতে পেরেছে? অশোক দেব ভাবো, তৃণমূলেই এখনো তুমি কি তৃণমূল কোন ছাত্র নেতা তৈরি করতে পেরেছে যাকে তুমি একজন যোগ্য মেধাবী মন্ত্রী হিসেবে তুলে আনতে পারো? বাম জমানায় তো হয়েছে, কংগ্রেস জমানায় তো কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সী। এটা একটা গত কয়েক বছর এটা খুব আনফরচুনেট একটা ফেজ, এটা রাজনীতির জন্য। এর জন্য মানে সবচেয়ে বেশি দায়ী পার্থ চট্টোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনর্গল ভুল বুঝিয়ে গেছেন যে ছাত্র সংসদে নির্বাচন করতে গেলেই সংঘাত হবে, এই হবে সেই হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। বছরের পর বছর অভিষেক বলেছিলেন একটা সময় করাবো, ডিসেম্বরের মধ্যে করাবো, কোনো একটা 21শে জুলাই মঞ্চ থেকে বলেছিলেন, লবডঙ্কা হয়েছে। পরবর্তী ব্রাত্য বসু বলতেন তখন হবে। পুরোনো প্রসঙ্গে ফিরে আসি, তো অভিষেক কাদের নিয়ে নামবেন? দেবরাজকে নিয়ে সংকট, কাকে নিয়ে নামবেন? কে তুমি বলো একটা যুব নেতার ছাত্র? সায়নী ঘোষ গত কদিনে তাদের দেখাই নেই। দেবরাজকে শেষ দেখলাম যে অদিতি হারার পর চোখের জলে ওই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। প্যাথেটিক অবস্থা। এদের ঘুরে দাঁড়াতে বহু সময়ের ব্যাপার একটা, এদেরকে নিয়ে অন্তত করতে গেলে। দেখো আজকে তৃণমূলে যতটা করুণ অবস্থা, একটা সময় কংগ্রেসের হয়েছে, রাহুল গান্ধী কিন্তু কেউ এভাবে রাহুল গান্ধীর নিরাপত্তা, রাহুল গান্ধীর লোকে পাপ্পু বলেছে, বিজেপির একটা ক্যাম্পের পাপ্পু বলেছে, এই বলেছে সেই বলেছে না, কিন্তু তার নিরাপত্তা ফিরাপত্তা নিয়ে কোনো বলার সুযোগ পায়নি। ঠিকই এসপিজি প্রোটেকশন পেতেও এখন পরেও সেটা স্কেল ডাউন করে সিআরপিএফ করে দিয়েছে, তাও ঠিক আছে, কিন্তু এটা নিয়ে কেউ বলেনি না, বা তারাও সে অর্থে বড় অভিযোগ করা বা কিছু আমার এসপিজি চলে গেল বা কিছু, সেটাও আমরা কোথাও দেখিনি। এই নিরাপত্তা নিয়ে চলছেন, গোটা দেশই ঘুরছেন বা কিছু। ফলে হচ্ছে যে কোথাও গিয়ে একটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যতিক্রমী নিরাপত্তার বহর, সেটা তো একটা চর্চার মধ্যে ছিলই, মানুষের চর্চার মধ্যেই ছিল। কেন এত নিরাপত্তা, তার প্রয়োজন আছে আদৌ? এবং তারপর আমরা দেখলাম যে তৃণমূল চলে যাওয়ার 48 ঘন্টা পরই তার নিরাপত্তার বহর কমে গেল। কিছু মন্ত্রীদের অনাবশ্যক গাড়ি এবং নিরাপত্তার বহর ছিল, সেগুলো কমিয়ে নেওয়া হচ্ছে। ফলে এই চর্চা চলবেই, এবং তারা এই নিরাপত্তার বহরের বাইরে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে আদৌ করতে পারবেন বা করবেন কিনা একটা অনভ্যস্ত অবস্থায়, সেটা তো সময়ই বলবে। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল সব খবরের জন্য।